I've missed you so much. Megan, what are you doing? Maybe I can come in. This is what happens when you break the rules. হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগেও কিন্তু আমরা র্যান্ডম ভিডিও চ্যানেলে কোরিয়ান এবং হলিউডের বেশ কয়েকটা ওয়েব সিরিজ সম্পর্কে জেনেছিলাম এবং ওগুলো তোমরা অনেক পছন্দ করেছিলে, কারণ আমরা র্যান্ডম ভিডিও চ্যানেলে অলওয়েজ বেস্ট যে ওয়েব সিরিজগুলো রয়েছে সেগুলোই নিয়ে আসি। তো আজকে আমরা যে ওয়েব সিরিজটা সম্পর্কে জানবো, এটা খুবই জনপ্রিয় একটা ওয়েব সিরিজ এবং যারা ওয়েব সিরিজের পোকা তারা বেশিরভাগই ওয়েব সিরিজটা দেখে ফেলেছে। ওয়েব সিরিজটার নাম হচ্ছে ফ্রম এবং এটা রিলিজ পেয়েছিল সর্বপ্রথম 2022 সালে এবং এ পর্যন্ত এটার 3টা সিজন এসেছে। তো আজকে আমরা এই ওয়েব সিরিজের ফার্স্ট সিজন সম্পর্কে জানবো। যেমন বলেছি, টোটাল এই সিরিজটার 3টা সিজন রয়েছে এবং প্রতি সিজনে 10টা করে এপিসোড রয়েছে এবং আমরা যেটা করব, ভালো মতো ওয়েব সিরিজটা এনজয় করার জন্য প্রতিটা ভিডিওতে 2টো করে এপিসোড এক্সপ্লেন করব। তো IMDb-তে 7.8 রেটিং পাওয়া এই সিরিজটা আশা করি তোমরা সবাই খুব এনজয় করবে এবং তোমরা প্লিজ চেষ্টা করো র্যান্ডম ভিডিও চ্যানেল একটু রেগুলার হওয়ার জন্য, যাতে আজকে আমরা একটা ভিডিও ছাড়লাম পরের দিন বা 24 ঘন্টার মধ্যে যেন মোটামুটি 60,000 ভিউ পাই, তাহলে প্রতিদিন একটা করে আমরা এপিসোড দিতে পারবো। তো বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক দিয়ে চলো আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। হ্যালো গাইস, IPL কিন্তু খুব শীঘ্রই চলে এসেছে এবং এটা একটা গ্রেট চান্স ক্রিকেট লাভারদের জন্য তার প্রিয় টিমকে সাপোর্ট করার। এবং এই অ্যাপে তুমি লাইভ ম্যাচ দেখতে পারবে, রেজাল্ট দেখতে পারবে, এছাড়াও কোন টিম কত স্কোর করবে এটাও তুমি প্রেডিক্ট করতে পারবে, যেমন কোন টিম জিতবে, কত রান করবে বা কত স্কোর করবে বা কোন প্লেয়ার হাইস্ট স্কোরে থাকবে। আর এই প্রেডিকশন করে তুমি কিন্তু জিতে নিতে পারো ক্যাশ প্রাইজ সহ BMW কার, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক পুরস্কার। আর তাছাড়া এখানে আরো অনেক গেম রয়েছে এবং সেখান থেকে চুজ করে তুমি যে কোনো গেম খেলতে পারো এবং এখানে ফার্স্ট টাইম ডিপোজিটে $130 পর্যন্ত তুমি বোনাস পেতে পারো। আর এর জন্য তোমাকে ইউজ করতে হবে RANDO1 প্রোমো কোডটি। যখন রেজিস্ট্রেশন করবে তখন এই কোডটি ইউজ করতে হবে। আর তুমি তোমার জেতা টাকা ইজিলি তুমি উইথড্র করতে পারবে বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো বা আদার যে মেথড রয়েছে তার মাধ্যমে। আর অনেকেই এই অ্যাপটা লং টাইম ধরে ইউজ করছে, তো তুমি যদি ইউজ করতে চাও করতে পারো। আর এখানে কাস্টমার সাপোর্ট রয়েছে যারা সপ্তাহে 7 দিন 24 ঘন্টা তোমার যে কোনো সমস্যার সমাধান করে যাবে। তো তুমি যেতে পারো গুগল এবং সেখানে মেলবেট লিখে সার্চ করতে পারো। আর পিন কমেন্টে যে প্রোমো কোড দেওয়া রয়েছে সেই প্রোমো কোডটা ইউজ করে তুমি অ্যাকাউন্ট খুললে তুমি পেয়ে যেতে পারো $130 পর্যন্ত বোনাস। তবে আমি আবারও বলে নিচ্ছি, তোমরা যে বিজ্ঞাপনেই যাও না কেন জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। যেখানে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে সেই জিনিসটা সম্পর্কে আগে ভালো মতো বুঝবে, জানবে, তারপর সেখানে যাবে। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তবে ভিডিও স্টার্ট করার পূর্বে এই সিরিজ সম্পর্কে আমি একটু হালকা প্লট দিই। মনে করো আমরা এমন একটা গ্রামে আটকে রয়েছি যেখানে একবার ঢুকলে আর বের হওয়া সম্ভব নয় এবং মনে করো বাইরের পৃথিবীর মানুষ ওই গ্রাম সম্পর্কে ভুলে গিয়েছে, অনেকদিন হয়ে গিয়েছে, মানে ওই গ্রামটা অভিশপ্ত হয়ে গিয়েছে এবং প্রতি রাতে মনে করো ওই গ্রামে কিছু এন্টিটি আসে, মনস্টার টাইপের কিছু এন্টিটি আসে মানুষের রূপ নিয়ে। তো ওই গ্রামে হয় কি সন্ধ্যার পরে তুমি কোনোভাবে বের হতে পারবে না এবং কোনোভাবে যদি তুমি ভুলে ওই গ্রামে ঢুকে পড়ো জীবনে তো বের হতেই পারবে না, মৃত্যু ওখানেই থাকতে হবে এবং ওখানেই মনে করো যে ওই জায়গার হিসাব মতো তোমার থাকতে হবে। তো ওই ভয়ঙ্কর গ্রামটা সম্পর্কে চলো আমরা আজকের এই সিরিজে জানবো। তো যাই হোক, প্রথম পর্বের শুরুতে আমরা একটা লোককে দেখি যার নাম হচ্ছে ওয়েড এবং তিনি ঘন্টা বাজিয়ে সবাইকে যার যার ঘরের ভেতরে যেতে বলছেন। আর এরপর আমরা সারা নামের একটা মেয়েকে দেখি যে একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করে আর ঘন্টার শব্দ শুনে সেও তার কাস্টমারদেরকে যার যার নিজেদের ঘরে ফিরে যেতে বলে, কারণ একটু পরেই অন্ধকার হয়ে যাবে চারপাশে। তো রেস্টুরেন্ট থেকে সবাই চলে যাওয়ার পরে সারা করে কি গেটে একটা তাবিজ লাগিয়ে দেয়। আর এখানে ওয়েড নামে যে লোকটা রয়েছে সেই মূলত এই গ্রামের প্রধান এবং তিনি পুরো গ্রামে ঘুরে ঘুরে ঘন্টা বাজান যাতে সবাই যার যার ঘরে সন্ধ্যার আগে ফিরে যায়। আর এইদিকে এই ছেলেটার নাম হচ্ছে ড্যানি আর সে পেশায় একজন পুলিশ অফিসার। তো এখানে পুলিশের তো তেমন কোনো কাজ নেই, গ্রামে মানুষই কয়টা, এবং প্রতি সন্ধ্যায় সে তার বাবার সাথে দাবা খেলে। আর এটা একটা হসপিটাল। তো এখানে আমরা মেডিকেলের 3য় বর্ষের পর একটা মেয়ে ক্রিস্টিকে দেখতে পাই যে মূলত এই গ্রামে ডাক্তারের কাজ করে থাকে। আর তখন আমরা দেখি ক্রিস্টি করে কি ড্যানির বাবাকে বলে যে আপনাকে এখন আপনার বিছানায় নিয়ে যাব। আর তার বিছানা হচ্ছে বেসমেন্টে, যেখানে কোনো দরজা জানালা কিছুই নেই, কিন্তু কেন তাকে বেসমেন্টে রাখা হয় এটা আমরা জানি না, একটু পরে বুঝতে পারবে। আর এইদিকে ওই বেসমেন্টের কথা শুনে ড্যানির বাবা তো রেগে যায়, কারণ তার ভুলে যাবার অসুখ রয়েছে। কিন্তু তখনই ক্রিস্টি করে কি, যেহেতু মেয়ে মানুষ বুঝতেই পারছো, কথায় কথায় ভুলিয়ে তাকে আরাম করানোর জন্য বেসমেন্টে পাঠিয়ে দেয়। আর এরপর ড্যানি আর ক্রিস্টি সেখান থেকে বাইরে বেরিয়ে যায় এবং আমরা জানতে পারি তারা একে অপরকে মোটামুটি পছন্দও করে। তো কিছুক্ষণ কথা বলার পরে ড্যানি ক্রিস্টিকে বাই বলে সেখান থেকে চলে যায়। আর তারপর ক্রিস্টি আবারও হসপিটালের ভেতরে আসে এবং তাদের দরজাও ঠিক একই রকম তাবিজ লাগিয়ে দেয়। আর এরপর আমরা আবারও গ্রামের প্রধান ওয়েটকে দেখি আর তিনি দূর থেকে কয়েকজন লোকদের দেখছেন আর সেই জায়গায় অনেকগুলো লোক একসাথে থাকে, দেখে অনেকটা এতিমখানা বই টাইপের একটা কিছু মনে হয়। আর ওখানে যতগুলো ছেলে মেয়ে থাকে তাদের মধ্যে একজন কিন্তু ওয়েডেরই ছেলে যার নাম হচ্ছে অ্যালিস। তো যাই হোক, এরপরে সন্ধ্যা লাগার আগে তারা সবাই নিজেদের ঘরে
ঘরে চলে যায়। আর এই দৃশ্য দেখে ওয়েট কিছুটা শান্তি পায় যে সবাই যার যার ঘরে ঢুকে গিয়েছে। আর তারপর সেও কারিকে নিজের স্টেশনের ভেতরে চলে আসে এবং স্টেশনের বাইরে একটা বোর্ড লাগানো ছিল যেখানে লেখা ছিল যে পুরো 96 দিন কেটে গিয়েছে। তো কোন ঘটনা ঘটার 96 দিন কেটে গিয়েছে এটা আমরা খুব দ্রুতই জানতে পারবো। আর অন্যদিকে আমাদের ফ্রাঙ্ক নামের একটা লোককে বারে দেখানো হয়। সে এত পরিমাণে মদ খেয়েছিল যে নেশায় পুরো ডুবেছিল। আর তখন ওই বারের মালিক তাকে বাড়িতে যেতে বলে, বাট ফ্রাঙ্ক তার কথা শুনতে চায় না। তো এই জন্য ওই লোকটা করে কি, ওই বারের যে তাবিজ সেটা চেক করে নিজের ঘরে চলে যায়। আর এই দিকে ফ্রাঙ্কের পুরো পরিবার তো তার জন্য অপেক্ষা করছিল। তো তার পরিবারে ছিল হচ্ছে তার স্ত্রী আর ছোট একটা মেয়ে। তো ফ্রাঙ্কের মেয়ে যার নাম হচ্ছে মায়া, সে তার মাকে বলে বাবা এখনো বাড়ি আসছে না কেন, বাট ওর মা ওকে সান্ত্বনা দিয়ে বলে সে খুব তাড়াতাড়ি চলে আসবে। তো এইভাবেই রাত হয়ে যায় আর মায়া তার বাবার জন্য প্রার্থনা করতে থাকে বাবার জন্য খুব তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। কিন্তু তখনই মায়া তাদের বাড়ির জানালায়, যদিও এটা 2 তলার জানালা, সেখানে একটা বয়স্ক মহিলাকে দেখতে পায় যে দেখতে একদম ওর দাদির মতো। তো বৃদ্ধা মহিলা ওকে জানালাটা খুলতে বলে, বাট মায়ের মাথায় এটা আসে না যে 2 তলায় কিভাবে একটা মানুষ আসলো এবং ওর মরাদেদে কিভাবে আসবে। তো মায়া এত কিছু চিন্তা না করে জানালাটা খুলে দেয়। তো ওর মা ওকে আটকানোর চেষ্টা করে, বাট ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। আমরা দেখতে পাই বৃদ্ধা মহিলা মুহূর্তের মধ্যে মনস্টারে বদলে যায় এবং তাদের দুজনকে মেরে ফেলে। এবং এটা এই সিনেমার অনেক ভাইরাল একটা দৃশ্য এবং ফর্ম সিনেমার অনেক এরকম ভাইরাল ক্লিপ রয়েছে যেগুলো তোমরা সোশ্যাল মিডিয়াতে হয়তো 2-1 দেখেছো। তো যাই হোক, পরের দৃশ্যে আমরা একটা পরিবারকে গাড়িতে করে বা ভ্যানে করে কোথাও যেতে দেখি। আর ওখানে জুলি নামের একটা মেয়ে তার ছোট ভাই এথেনকে কাহিনী শোনাচ্ছিল। আর ওই সময় ওদের বাবা জিম গাড়ি চালাচ্ছিল আর জিমের পাশে তার স্ত্রী বসেছিল। তো যাই হোক, তারা মূলত ভ্যাকেশনে বেরিয়েছে অজানার উদ্দেশ্যে। কিন্তু এরপর তাদের সাথে কি হবে খুব শীঘ্রই আমরা জানতে পারবো। আর এই দিকে আমরা দেখি ফ্রাঙ্ক সকালে উঠে যখন নিজের বাড়িতে আসে তখন সে দেখতে পায় তার বাড়ির বাইরে অনেকগুলো লোকের ভিড় জমে রয়েছে। তো সে কিছুই বুঝতে পারে না এখানে আসলে কি হয়েছে। আর তখন গ্রামের প্রধান রাগে ঘরের বাইরে আসে এবং ফ্রাঙ্ককে মারতে শুরু করে, কারণ তিনি ফ্রাঙ্ককে অনেকবার ওয়ার্নিং দিয়েছিলেন সময় মতো বাড়ি আসতে, কিন্তু হালারপুর সারা রাত ভরে মাল খেয়ে বাড়ি পড়েছিল। তো যাই হোক, এরপর গ্রাম প্রধান ওয়েট করে কি ফ্রাঙ্কের কলার ধরে ওকে ঘরের ভেতরে নিয়ে যায় যেখানে ওর স্ত্রী এবং মেয়ের কাটাছেঁড়া লাশ ছিল, মানে ওই মনস্টাররা খেয়েছে। তো এখানে এই দৃশ্য দেখে ওয়েডের বা গ্রাম প্রধানের এত রাগ হচ্ছিল যে তার ইচ্ছা করছিল সে ফ্রাঙ্ককে এখনই গুলি করে মেরে ফেলবে, কিন্তু সে তখন নিজেকে কোনো রকমের শান্ত করে। আর তারপর ড্যানিকে বলে ওকে এখনই জেলে ঢুকিয়ে দাও। আর এরপর ওয়েট নিচে এসে ফাদারের সাথে কথা বলে এবং এই বাড়ির তাবিজটি উঠিয়ে নিচের কাছে রেখে দেয়। আর অন্যদিকে আমরা সেই পরিবারকে দেখতে পাই যারা কথা বলতে বলতে গাড়ি নিয়ে এদিকেই যাচ্ছিল। আর তারপর তারা রাস্তায় একটা বড় গাছকে পড়ে থাকতে দেখে। এরপর তারা সবাই গাড়ি থেকে নেমে গাছের কাছে আসে। আর তখন আকাশে অনেক কাক উড়ছিল এবং এমন ভয়ানক ভাবে উঠছিল এটা দেখে ওদের মনে হতে থাকে এই কাকগুলো আবার ওদের উপর আক্রমণ না করে বসে। এর জন্য তারা আবারও গাড়ির ভেতরে চলে আসে। আর অন্যদিকে আমরা ডোনা নামের একটা মহিলাকে দেখি যিনি ওয়েটকে বলেন তুমি এখানে আসতে পারবে না, বাট ওয়েট তখন বলে আমি আমার ছেলের সাথে দেখা করতে এসেছি। তো এরপর ডোনা করে ওয়েটকে তার ছেলের কাছে নিয়ে যায়। আর ওই সময় ওয়েডের ছেলে অ্যালিস তার বান্ধবী ফাতেমার ছবি আঁকছিল। তবে এখানে অ্যালিস তার বাবাকে দেখে খুশি হয় না, বরং রেগে যায়, যেটা নর্মালি আমরা সকল ইংলিশ সিনেমাতে দেখে থাকি। তো এরপর ওয়েড ওর ছেলেকে বলে গ্রামে 2 জন লোক মারা গিয়েছে, সবচেয়ে ভালো হবে তুমি যদি তাদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আসো। তো অ্যালিস তখন বলে ঠিক আছে, আমি এই ব্যাপারে ভেবে দেখবো। তো যাই হোক, ওয়েড এরপর সেখান থেকে চলে যায়। আর এই দিকে আমরা জুলিকে দেখি, সে তার মাকে বলে মা এখানে তো নেটওয়ার্ক নেই। আর তখন ওর মা যার নাম হচ্ছে তরিতা, সে বলে আমরা হাইওয়ের কোনো সাইন তো বা চিহ্ন তো মিস করে ফেলিনি, আমরা তো ভুল রাস্তায় আসিনি। জিম বলে না, আমরা তো ভুল রাস্তায় আসিনি, আমি একটা সাইনও মিস করিনি। বাট তখনই আমরা দেখতে পাই ওরা সেই মনে করো অদ্ভুতের গ্রামে চলে গিয়েছে। আর ওদেরকে দেখে সারা নামের সেই মেয়েটি, মানে যাকে আমরা প্রথম ওই রেস্টুরেন্টে দেখেছিলাম, ওই মেয়েটি খুব অবাক হয়ে যায় যে নতুন মানুষ কিভাবে এখানে ঢুকলো। তো যাই হোক, জিম সেই গ্রামে থামে না এবং সামনের দিকে এগিয়ে যায়। আর ওই সময় গ্রামের সবাই ফ্রাঙ্কের স্ত্রী এবং মেয়েকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এসেছিল। তো যাই হোক, এরপর ফাদার ওদের দুজনের আত্মার জন্য প্রার্থনা করে। আর তখনই জিমের গাড়ি সেখানে আসে। তো গ্রামের সবাই আশ্চর্য হয়ে ওদের গাড়ির দিকে তাকিয়ে থাকে। বাট তখন গ্রাম প্রধান ওয়েট সবাইকে বলে তোমরা হঠাৎ করে ওদের কিছু বলো না, তা না হলে ওরা সবাই ভয় পেয়ে যাবে। তো যাই হোক, এরপর সবার প্রার্থনা শেষ হলে আর এরপর জিম তার কাছে এসে হাইওয়ের রাস্তা জিজ্ঞাসা করে। তো তখন ওয়েট সিম্পলি বলে এখান থেকে সোজা আপনারা চলে যান, তাহলে আপনারা সামনে গিয়ে হাইওয়ের সাইন দেখতে পাবেন, সেখান দিয়ে আপনারা চলে যাবেন। তো জিম করে কি গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় এবং সোজা ওভাবে যেতে থাকে। বাট কোথাও তারা হাইওয়ের সাইন দেখতে পায় না এবং ঘুরে ফিরে তারা আবারও সেই গ্রামে চলে আসে। আর এরপর তারা সারাকে রাস্তার ব্যাপারে জিজ্ঞাসা করে, বাট সারা কোনো জবাবই দেয় না। আর তারপর তারা আবারও সামনের দিকে যেতে থাকে। আর তখনই আমরা সারার বড় ভাই নেথেলকে দেখি। আর সে সারাকে বলে এই গাড়িটি এখনো এখান দিয়েই ঘুরছে। তো সারা তখন ওর ভাইকে বলে ওরা এই গ্রাম থেকে কোনো দিনও বেরোতে পারবে না, কোথাও যেতে পারবে না। আর আমরা তো এটা সিরিজের শুরুতেই শুনেছি যে একবার এই জায়গা ঢুকলে তুমি আর বেরোতে পারবে না। তো যাই হোক, এরপর নেথেল করে কি প্রাণীদেরকে খাবার দিতে যায়, কিন্তু সারা এখানে অনেক ঘাবড়েছিল। আর এইদিকে গাড়ির ভেতরে তরিতা জিমকে বলে আমরা হয়তো কোনো সাইন মিস করে ফেলেছি। বাট জিম এই কথা একমত হয় না, বলে না আমার গাড়ি চালানোতে কোনো ভুল হয়নি। বাট তরিতা তখন বলে মানে ওর ওয়াইফ তুমি গাড়ি একটু আস্তে চালাও যাতে আমরা কোনো সাইন মিস না করি। বাট জিম তখন এই কথা আরো বেশি রেগে যায়, কারণ গাড়ি তো আস্তে চলছে, ঘন্টায় 20 কিলোমিটার। তো যাই হোক, তারা আবারও সেই গ্রামে চলে আসে ঘুরে ফিরে। আর এবার তাদের মনে একটু সন্দেহ হয় যে ঘটনা কি হচ্ছে। আর তখন ওরা করে কি ইউটার্ন নেয়। আর এই দিকে ওয়েট তখন ড্যানিকে বলে অনেক হয়েছে, এবার
এবার ওদের গাড়িটা আটকাতে হবে, ওদের সত্যি কথাটা বলতে হবে। তো সে ড্যানিকে বলে রাস্তায় তার কাটা বিছিয়ে দাও। আর ওই দিকে জিমরা যখন গাড়ি ঘোরাচ্ছিল তখনই গাড়ির সামনে অন্য একটা গাড়ি চলে আসে, যে কারণে তাদের অ্যাক্সিডেন্ট হয় এবং ওদের গাড়িটা উল্টে যায়। আর গাড়ি উল্টে যাওয়ার কারণে ওরা কোনো রকমে বেঁচে যায়, কিন্তু তাদের ছেলের অনেক ক্ষতি হয়। আমরা দেখতে পাই ওর পায়ে একটা রড ঢুকে গিয়েছে। আর যে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়ি থেকে রবিন নামের একটা ছেলে বাইরে বের হয় এবং রবিনের মাথায় আঘাত লেগেছিল এবং সে আহত অবস্থায় শহরের দিকে যেতে থাকে। আর ওই সময় ওয়েড আর ড্যানি রাস্তায় তার কাটা বিছিয়ে রাখছিল, বাট তখন রবিন ওদের কাছে চলে আসে এবং রবিন বলে ওই দিকে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমাকে প্লিজ সাহায্য করুন। তো ওয়েড তখন ড্যানিকে বলে তুমি ওকে নিয়ে হসপিটালে যাও আর আমি নিজে ওই দিকে যাচ্ছি। তো যাই হোক, এরপর ড্যানি করে কি রবিন নামের ওই লোকটাকে নিয়ে হসপিটালে যায়। আর সেখানে ক্রিস্টি করে কি তার নার্সকে বলে যে রবিনের চিকিৎসা করতে, এবং ক্রিস্টি করে কি নিজেই ড্যানিকে নিয়ে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর এইদিকে আমরা দেখি ওয়েড গাড়িতে আরো একজন ছেলেকে দেখতে পাই, আর সে পুরোপুরি ড্রাগসের নেশায় ছিল, মানে বড় লেভেলের ড্রাগস আর কি, হেরোইন টেরোইন হবে। আর তারপর ওয়েট করে কি তার হাতকে গাড়ির সাথে বেঁধে দেয় যাতে ও অন্যদিকে না যেতে পারে। আর তারপর ওয়েট করে কি সেই গাড়িটার কাছে যায়, মানে ভ্যানের কাছে। তো ওয়েটকে দেখে জিম তার কাছে সাহায্য চায় তার পরিবারকে বাঁচানোর জন্য। তো এরপর ওয়েট করে কি গাড়ির ভেতরে চলে আসে এবং এক এক করে সবাইকে গাড়ি থেকে বের করে। তো বাকি সবাই তো ঠিক ছিল, কিন্তু অ্যাথিনের এই অবস্থা দেখে, মানে পায়ে রড ঢুকেছে এই অবস্থা দেখে ওয়েট ঘাবড়ে যায়। আর অন্যদিকে ফাদার অ্যালিসকে বলে গ্রামের বাইরে অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার বাবা তাদেরকে সাহায্য করতে গিয়েছে, আমার মনে হয় তোমারও আমাদের সাথে যাওয়া উচিত। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা লেগে যাবে এবং অন্ধকার হয়ে যাবে চারিপাশে, তো আমাদের দ্রুত ওদেরকে সাহায্য করতে যেতে হবে। তো এরপর অ্যালিসে করে কি ফাদারের সাথে বেরিয়ে পড়ে ওর বাবার উদ্দেশ্যে। তো যাই হোক, এরপর তারা সবাই করে কি অ্যাক্সিডেন্টের ওই জায়গায় চলে আসে। তো এখানে ওয়েট করে কি জুলিকে বাইরে বের করে তাকে শান্ত করে। আর ওই সময় ক্রিস্টি অন্য একটা ছেলের চিকিৎসা করছিল এবং এরপর তারা এক এক করে সবাইকে গাড়ি থেকে বের করে, কিন্তু জিম আর অ্যাথেন দুজনেই এখনো গাড়ির ভেতরে ছিল। তো ক্রিস্টিন তখন ওয়েটকে বলে আমাদের অ্যাথেনকে, মানে ওই বাচ্চাকে বের করতে অনেক সময় লাগবে আর ততক্ষণে তো রাত হয়ে যাবে। তো ওয়েট তখন বলে ঠিক আছে, আমরা এই তাবিজটা গাড়িতে রেখে দেবো যাতে ওই মনস্টার গুলো গাড়ি থেকে দূরে থাকে আর এর ফলে অ্যাথেনের জীবন বেঁচে যাবে। তো এরপর ক্রিস্টি করে কি গাড়ির ভেতরে আসে আর সে জিমকেও বাইরে যেতে বলে। তো এরপর জিম করে কি গাড়ি থেকে বের হয়ে ওর স্ত্রী তরিতাকে সামলাতে থাকে। তো এরপর আমরা দেখি ওয়েট জিমকে বলে এখানে রাত হয়ে আসছে, তো আপনাদের সবাইকে এখান থেকে দ্রুত চলে যেতে হবে, কারণ একবার যদি এখানে অন্ধকার নেমে আসে তাহলে এই জঙ্গল আমাদের সবার জীবন নিয়ে নেবে আর আমি আপনাদের সবার মৃত্যু নিজের চোখে দেখতে পারবো না। তো ওয়েডের মুখে এরকম একটা কথা শুনে জিম চিন্তায় পড়ে যায় যে এটা আবার কেমন কথা। আর অন্যদিকে আমরা দেখি সারা করে কি রবিনের কাছে আসে আর সে অ্যাক্সিডেন্টের কারণে অনেক ভয় পেয়ে গিয়েছে। এরপর সারা করে কি ওকে শান্ত করার জন্য একটা কিস দেয় এবং বলে এসবের তোমার কোনো দোষ নেই। আর তারপরে এমন একটা কাজ করে ভাই, এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এরপর ওই সুন্দরী মেয়েটা করে কি রবিনের গলায় একটা চাকু একবারে ঢুকিয়ে দিয়ে শেষ করে দেয় ওকে, মানে রবিনকে মেরে দেয়। আর অন্যদিকে ওয়েড অ্যালিসকে দেখে অ্যালিসকে তাড়াতাড়ি এখান থেকে যেতে বলে, কিন্তু অ্যালিস ওর বাবার কথায় রাজি হয় না। আবার এখানে জিম আর তরিতা, মানে যারা এখানে ওই ভ্যানে এসেছিল, তারাও একে অপরকে ছাড়বে না। কিন্তু জিম তখন তরিতাকে বলে আমি এখানে তোমার ছেলেকে সামলে রাখবো, তুমি গিয়ে তোমার মেয়েকে সামলে রাখো, ওর তোমাকে প্রয়োজন, কিন্তু কিছু করারও নেই। আর তাছাড়া এখানকার আশেপাশে সবাইকে দেখে অদ্ভুত মনে হচ্ছিল। তো যাই হোক, এরপর তারা সবাই সেখান থেকে চলে যায়। কিন্তু ড্যানি যখন সবাইকে নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল তখন ওদেরই যে লাগানো তার কাটা সেটার উপর দিয়ে মদনরা যায় এবং গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। তো যেটা হয় কি ওদের গাড়িটাই নষ্ট হয়। আবার এদিকে রাতও হয়ে আসছিল। এরপর সবাই করে কি নিজেদের জীবন বাঁচানোর জন্য বাড়ির দিকে দৌড়ানো শুরু করে। আর অন্যদিকে গাড়িতে ওয়েট সেই তাবিজটা লাগিয়ে দেয় যে তাবিজটা সে ওই ফ্রাঙ্কদের বাড়িতে পেয়েছিল। আর এরপর সে জিমকে বলে এই তাবিজটা, এই পাথরটা আমাদের রক্ষা করবে। তো যাই হোক, কিছুক্ষণ পরে আমরা দেখি অ্যাথেনের জ্ঞান ফিরে আসে এবং সে ব্যথায় কাতরাতে শুরু করে। আর তারপর ওয়েট বলে তোমার ছেলের জ্ঞান ফিরে আসছে, এটা খুব ভালো একটা কথা, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ওরা চলে আসছে। আর তারপর আমরা ভ্যানের বাইরে অনেকগুলো মানুষকে দেখি যারা ওই ভ্যানের কাছে আসছিল, যারা দেখতে হুবহু মানুষের মতো। এবং এরকম একটা সাসপেন্সের সাথে এই সিরিজের প্রথম এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। তো এবার চলো আমরা 2 নম্বর এপিসোডে চলে যাই। তো দ্বিতীয় পর্বের শুরুতে আমরা দেখি ড্যানি অনেক রেগে ছিল এবং রাগের মাথায় গাছ কাটছিল। তো কাহিনী কি আমরা বুঝতে পারি না, কাহিনী আবার চলে যায় হচ্ছে আগের দিন রাতের দৃশ্যে, যেখানে আমরা দেখতে পাই গাড়ির ভেতরে অ্যাথিন, জিমের ছোট ছেলে কষ্ট পাচ্ছিল ব্যথায়, আর ওয়েড এবং ক্রিস্টি তাকে সাহায্য করার চেষ্টা করছে এবং ওর শরীরের অবনতি দেখে অনেকের অনেক টেনশন হচ্ছিল এবং অ্যাথিনের শারীরিক অবনতি দেখে ও সবাই অনেক চিন্তা করছে। আর তখনই গাড়ির বাইরে থেকে মনস্টারগুলো বলতে থাকে আপনাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমরা আপনাদের কাছে আসতে পারি। মানে চিন্তা করো এই মনস্টারগুলো কতখানি সাহায্যকারী, কত ভালো মনস্টার। তো জিম এই কথা শুনে ওদের সাহায্য নিতে চায়, কিন্তু ওয়েড তখন ওকে বলে বাইরে যারা ঘুরছে এরা মানুষ নয়, এরা মনস্টার, এরা এক ধরনের অশরীরী আত্মা এবং তুমি যদি একবার ওদেরকে হ্যাঁ বলো তারপর আমরা কেউ বাঁচবো না। তো এই কথা শুনে জিম করে কি থেমে যায়। আর বাইরে থাকা মনস্টার গুলো বারবার ওদেরকে বলছিল আমরা কি ভেতরে আসবো, তোমাদের কি সাহায্যের প্রয়োজন, কিন্তু ভেতরের কেউ মনস্টারদের কথার পাত্তা দেয় না বা জবাবও দেয় না। আর অন্যদিকে তরিতা আর জুলি সেই নেশা করা ছেলেটিকে কলোনি হাউসে নিয়ে আসে, বাট ছেলেটি এখনো নেশায় বুঝছিল। তো যাই হোক, ওরা যখন সেখানে যায় কেউ ওদেরকে ভেতরে ঢুকতে দিতে চায় না, কারণ সন্ধ্যা লেগে গিয়েছে। আর মনস্টাররা তো এভাবে এসে সবাইকে বলে প্লিজ আমাদের ভেতরে ঢুকতে দাও, আমরা বিপদে পড়েছি, মানে এরকম মনে করো যে সেজে আসে, মানুষ সেজে আসে। বাট তখন ডোনা আসে এবং ডোনা বুঝতে পারে যেগুলো মানুষ এবং বলে যে সবাইকে ভেতরে ঢুকতে দাও। আর ওই মুহূর্তে জুলি একটা মনস্টারকে দেখতে পায় এবং বলে ওকে আমরা ভেতরে নেই। বাট
তখন বাট মানে ও তো আর যায় না যে এগুলো মনস্টার, বাট তখন ড্যানি করে কি ওই মনস্টারকে গুলি করে, বাট গুলিতে কোনো কাজ হয় না এবং অল্পের জন্য ওরা ভেতরে ঢুকতে পারে মানে মনস্টার আসার আগে, এবং এটা অবশ্যই একটা ভয়ঙ্কর দৃশ্য ছিল। আর এরপর ডোনা করে কি ওই কলোনি হাউসের সকল নিয়ম অনুসারে সবাইকে আলাদা আলাদা ভাবে বাঁধতে শুরু করে, কারণ এরা সবাই নতুন এসেছে, মনস্টার হতে পারে, আবার নতুন মানুষ যদি হয় মনস্টারের কথা যদি দরজা খুলে দেয় বা ভেতরে আসার অনুমতি দেয় তাহলে তো কাম সারা, তো এই জন্য সবাইকে আগে বেঁধে রেখেছে। তো যাই হোক এরপর সবাইকে বাধা হয়, আর অন্যদিকে আমরা দেখতে পাই গাড়ির ওপর থেকে মনস্টার চলে যায়, আর তারপর জিম ওয়েটদের কাছে এই মনস্টারদের ব্যাপারে জানতেছে ওরা কিভাবে আসলো, বাট ওয়েট তখন জানে এই মনস্টারদের ব্যাপারে আমি খুব বেশি কিছু জানি না, বাট এতটুকু জানি এই জাদুর তাবিজ আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারে, এই মনস্টারদের কাছ থেকে রক্ষা করতে পারে, এবং এই মনস্টাররা নর্মালি ঘরে সরাসরি আসে না এই তাবিজ থাকলে, বাট তারা ঘরে আসার জন্য অনুমতি চায়, এবং আমরা যদি তাদেরকে ভেতরে আসার অনুমতি দিয়ে দিই তাহলে তারা ভেতরে চলে আসবে এবং ঘরের ভেতরে যারা আছে সবাইকে মেরে ফেলবে। আর অন্যদিকে ওয়েডের ছেলে অ্যালিস করে কি ওই নেশা করা ছেলেটিকে তার রুমে শুয়ে দেওয়ার জন্য নিয়ে আসে, আর ওই ছেলেটিকে শুয়ে দেওয়ার পরে ওই কলোনি হাউসের একটা মেয়ে তার প্রতি আকর্ষিত হয়, তারপরে ছেলেটির হাতে দামি ঘড়ি দেখতে পায়, তো ওই ঘড়িটা চুরি করার জন্য তার কাছে বসে থাকে। আর অন্যদিকে আমরা দেখি তরিতা করে কি ডোনার কাছে এই জায়গার ব্যাপারে জিজ্ঞাসা করে, আর তারপর ডোনা তাকে এই জায়গার ব্যাপারে সব বলতে শুরু করে। আর তখন জুলির কাছে ভেক্টর নামের একটা লোক আসে, জুলি তাকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে তখনই সেখানে ফাতেমা চলে আসে এবং সে ভেক্টরকে সেখান থেকে চলে যেতে বলে। তো এরপর ফাতেমা জুলিকে ভেক্টরের ব্যাপারে বলতে শুরু করে যে ভেক্টর অনেক অদ্ভুত লোক, আর এরপর সে জুলির বাঁধনটা খুলে দেয় এবং এই জায়গার ব্যাপারে বলতে শুরু করে, এবং ফাতেমা তাকে বলে এখানে যদি নতুন কোনো লোক আসে তাহলে প্রথম দিকে তারা আমাদেরকে অনেক ভয় পায় এবং অদ্ভুত মনে করে, কিন্তু তারপর আমরা সব নতুনদেরকে সাহায্য করি এবং এখানকার নিয়মের ব্যাপারে বলি। আর এরপর সে জুলিকে অ্যালিসের ঘরে নিয়ে যায় আর অ্যালিসের আঁকা ছবি দেখাতে থাকে, আর তারপর সে জুলিকে বলে অ্যালিস আসার পরে আমি ওকে দিয়ে তোমার একটা ছবি আঁকিয়ে দেবো, কারণ তুমি দেখতে খুবই সুন্দরী। বাট এই কথা শুনে জুলি হাসে, আর তারপর ফাতেমা করে কি জুলিকে বলে এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই জানালার বাইরেই মনস্টার আসতে পারে, এবং সে আমাদেরকে উস্কিয়ে দেওয়ার জন্য অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে যাতে তারা আমাদের ব্রেনকে কন্ট্রোল করতে পারে, কিন্তু আমাদের ব্রেনকে বশ করে রাখতে হবে। আর ওই দিকে আমরা দেখি ঠিক এভাবেই ওই মনস্টার গুলো গাড়ির বাইরে থেকে জিমকে উস্কাতে থাকে, তো জিম তখন তাদের কথায় বলতে শুরু করে আর গাড়ির দরজা খুলতে শুরু করে, কিন্তু ওয়েট তাকে এমনটা করতে নিষেধ করে এবং তাকে শান্ত থাকতে বলে। আর অন্যদিকে ড্যানি ফাদারের সাথে ছিল, আর অ্যালিস তাকে বলে আমরা ওই তিনজনকে বাঁচিয়ে নিয়েছি, আর হিসাব অনুযায়ী তাদের হাত পা বেঁধে সব বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাই ড্যানি কিন্তু অ্যালিসকে একদমই পছন্দ করে না, আর এই কারণে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, আর তখন ফাদার ওদেরকে শান্ত করার চেষ্টা করে আর তিনি অ্যালিসকে সেখান থেকে চলে যেতে বলেন। বাট ওই সময় ড্যানির বাবা নার্সের সাথে দাবা খেলছিল এবং তার এই ভুলে যাওয়ার অসুখ দিন দিন বেড়েই যাচ্ছে। আর পরের দৃশ্যে আমরা দেখি জিম আর ওয়েড এথেনকে ধরে রয়েছে, আর ক্রিস্টি এথেনের পা থেকে রডটা বের করে এবং ওর চিকিৎসা শুরু করে। আর অন্যদিকে হসপিটালে রবিন মারা যায় আর সারাই তো তাকে মেরেছে, আর আমরা বুঝতে পারি যে সারা আসলে মনস্টারের কন্ট্রোলে ছিল এবং ওকে দেখে মনে হয় ও মনস্টারের সকল কথা মেনে নেয়। তো যাই হোক এরপর সারা করে কি রবিনের গলা থেকে চাকু বের করে এবং একটা অস্ত্র দিয়ে তারপর করে কি রবিনের মুখের দাঁতগুলো একটা একটা করে উঠাতে থাকে, খুবই বিভৎস দৃশ্য আমরা না দেখালাম। তো যাই হোক ওই সময় ড্যানি আর ফাদার মিলে করে কি ড্যানির বাবার সাথে কথা বলছিল এবং তিনি অনেক ধার্মিক মানুষ, আর তখনই ড্যানি করে কি গাড়িতে থাকা সকল লোকদের কথা চিন্তা করে, মানে ওই ভ্যানে থাকা, আর তখন ফাদার জানায় ওদের কিছু হবে না, চিন্তা করেন, ওদের কাছে ওই তাবিজ রয়েছে আর ওয়েট যথেষ্ট বুদ্ধিমান। আর এইদিকে আমরা দেখি অ্যালিস তার ঘরে গিয়ে শুয়ে পড়ে, আর তখন সেখানে সে জুলিকে দেখতে পায় আর এটা দেখে সে লজ্জা পেয়ে যায়। তো যাই হোক এরপর তারা এই জায়গার ব্যাপারে কথা বলতে শুরু করে, আর ওইদিকে তরিতাও এতক্ষণে ডোনার কাছ থেকে এই জায়গার ব্যাপারে জেনে গিয়েছে এবং সবকিছু জানার পরে সে অনেক ভয় পেয়ে যায়। তো ডোনা এখানে তরিতাকে তার বোনের ব্যাপারে বলে, তো সে বলে একদিন আমরা দুজনে শিকারে বের হয়েছিলাম এবং তোমাদের মতো আমরাও রাস্তায় গাছ পড়ে থাকতে দেখি এবং এরপর আমরা ভুল রাস্তায় চলে যাই এবং এই গ্রামে এসে আটকা পড়ি, আর এখানে যখন আমরা আসি তখন আমরা একটা লোককে দেখি এবং ভয়ে আমরা তাকে উড়িয়ে দেই, আর তারপরে আমরা দেখতে পাই ওটা আসলে মানুষ না, ওটা মনস্টার ছিল এবং আমরা কোনোভাবে একটা ঘরে এসে বাঁচি, কিন্তু ওই মনস্টার গুলো এখনো মানুষদের হান্ট করে এবং আমাদের ওই মনস্টারদের কাছ থেকে বেঁচে থাকতে হয়, কিন্তু আমার বোন এই জায়গাতে টিকতে পারেনি, একদিন তাকে একটা মনস্টার মেরে ফেলেছে এবং আমাদের মতো যারা ছিল আমরা সবাই গ্রুপ করে এখনো আমরা এখানে কোনো রকমের টিকে রয়েছি। তবে আজ ওই মনস্টাররা আমার বোনের রূপ নিয়ে এখানে আমার কাছে আসে বা আমাকে উস্কিয়ে বাইরে নিতে চায়, মারতে চায়, তার আওয়াজ আমি শুনতে পাই, আর এর জন্য আমরা এই মহলটা বানিয়ে রেখেছি যাতে সবাই আমরা একসাথে থাকতে পারি, একজন আরেকজনকে কন্ট্রোল করতে পারি, কেননা এখান থেকে আমরা কখনোই ফিরতে পারবো না, আমাদের সবার একসাথে বাঁচতে হবে। আর অন্যদিকে গাড়িতে জিম আর ক্রিস্টি কথা বলছিল, তো ক্রিস্টি জিমকে নিজের ব্যাপারে বলে যে আমি একটা মেডিকেলের ছাত্রী ছিলাম, তো আমার স্বপ্ন ছিল ডক্টর হওয়ার, কিন্তু আমি গ্রামে এসে যখন আটকা পড়ি তারপর থেকে আমি এখানেই ডক্টর হিসেবে কাজ করছি, বা মানে এর চেয়ে মেডিকেল জ্ঞান সম্পন্ন আর কি ওই গ্রামে নেই। আর এতক্ষণে এথেনেরও জ্ঞান ফিরে আসে আর সে স্বপ্নের মধ্যে একটা ভয়ানক পেন্টিং এর কথা বলে, আর আমরা এইদিকে দেখতে পাই ভেক্টর নামে সেই লোকটি মূলত সেই সেম পেন্টিংটা করছে, আর সেই পেন্টিংটার গল্প এইদিকে স্বপ্নের মাঝে এথিন বলছিল। তো এটা অবশ্যই একটা চিন্তার বিষয় যে ভেক্টর কি স্বাভাবিক কোনো মানুষ। তো যাই হোক কিছুক্ষণ পরে আমরা দেখি ড্যানি আর ফাদারকে, আর ওই সময় ড্যানি পুরো মাল খেয়ে মনে করো টাল হয়ে গিয়েছে, ড্রিঙ্কস করেছে আর কি, আর সে ফাদারকে বলে আমার বাবাই ভুলে যাওয়ার অসুখের কারণে সবাইকে অনেক বিরক্ত করছে আর আমার মাও তার জন্য অনেক বিরক্ত হয়ে গিয়েছিল। তো ফাদার তখন ড্যানিকে সামলায় এবং তারা দুজনে নিজেদের রুমে চলে যায়। আর অন্যদিকে ন্যাথান দেখে যে তার বোন সারা কান্না করছে, তো এরপর সে সারাকে কান্নার কারণ জিজ্ঞাসা করে, কিন্তু সারা উল্টো ওর কাছে বারবার ক্ষমা চাইতে থাকে
থাকে। এবং এরপর যখন ন্যাথন সারার রক্ত মাখা কাপড় দেখে ও বুঝতে পারে হয়তো এরপরে ওর নাম্বার হতে চলেছে, যে ওর বোন হয়তো ওকে মেরে ফেলবে। আর এদিকে হসপিটালে নার্স করে কি ড্যানির বাবার ঘুম পাড়িয়ে সামনের দিকে যেতে থাকে। আর এরপর তিনি রবিনের কাছে যান, কিন্তু গিয়ে দেখতে পান যে রবিন তো অলরেডি মারা গিয়েছে এবং তার চেহারা বিভৎস, মুখ চুখ একবার আবল তাবল। আর এরপর সে যখন দরজার কাছে যায় সে তো পুরো ভয় পেয়ে যায় এবং সে দেখতে পায় যে মনস্টাররা এই হসপিটালের ভেতরে চলে এসেছে। আর তারপর সে দ্রুত গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। আর অন্যদিকে গাড়ির ভেতরে জিম সেই তাবিজটা সরিয়ে দেয়, যার কারণে মনস্টাররা জিমকে ধরে ফেলে এবং তাকে নিয়ে যেতে লাগে। কিন্তু দেখা যায় এটা ক্রিস্টির স্বপ্ন ছিল এবং সে যখন ওঠে সে দেখতে পায় সকাল হয়ে গিয়েছে, বিপদে কেটে গিয়েছে। এরপর তারা সবাই গাড়ি থেকে বেরিয়ে আসে। আর কিছুক্ষণ পরে জুলি, ফাদার, তরিতা এবং ডিনো এখানে চলে আসে। তো একে অপরকে জীবিত দেখে অনেক খুশি হয়। আর অন্যদিকে সারা তার ভাই নেথানকে বলে, আমি আর বাঁচতে চাই না, মরতে চাই, কিন্তু আমি তো নিজের ইচ্ছায় মরতেও পারবো না, আমি ভেতর থেকে অনেক কষ্ট পাচ্ছি। আর ওই মনস্টারের আওয়াজ আমাকে শান্তিতে থাকতে দেয় না, আমাকে দিয়ে অনেক খারাপ খারাপ কাজ করাচ্ছে। আর এরপরে আমরা দেখতে পাই ফাদার আর ক্রিস্টি যখন হসপিটালে ফেরত আসে তারা দেখে ক্রিস্টির সেই নার্স আর ড্যানির বাবা, যা খালি ভুলে যায়, তারা দুজনই মারা গিয়েছে। তো যাই হোক, ড্যানিও নিজের বাবাকে দেখে অনেক কষ্ট পায় আর সে রাগে করে কি গাছ কাটতে থাকে। আর এই দৃশ্যটা আমরা দ্বিতীয় এপিসোডের শুরুতে দেখেছিলাম। তো যাই হোক, এরপর ওয়েট করে কি ড্যানির কাছে আসে এবং ওকে সান্ত্বনা দেয় এবং বলে আমাদের এখন অনেক কাজ করতে হবে, অন্যের জন্য হলেও আমাদের জীবিত থাকতে হবে, শক্ত থাকতে হবে। কিন্তু তারপরেও ড্যানি তার বাবার কথা মনে করতে থাকে। তবে ওয়েড ওকে সেখান থেকে নিয়ে যায়। আর তারপর ওয়েড তার অফিসে গিয়ে একটা চাবি দেখে আর সেটাকে দেখে তার নিজের পরিবারের কথা মনে পড়ে। আর সে নিজে অনেক কষ্ট পায়, হয়তো তার পরিবার এই মনস্টারদের কাছে মারা পড়েছে। আর অন্যদিকে জুলি আর এথেন একসাথে বসে খেলছিল। আর এথেন তখন জানালার বাইরে একটা ছেলেকে দেখতে পায়, খুব রহস্যময় একটা ছেলে, এবং ওই ছেলে শুধুমাত্র এথেনকেই দেখছিল এবং এথেনও শুধুমাত্র ওই ছেলেটিকে দেখতে পাচ্ছিল। এথেন বাদে আর কে ওই ছেলেটিকে দেখতে পাচ্ছিল না। তো এই ছেলেটাকে যে দিনে আসতে পেরেছে, নর্মালি মনস্টার কিন্তু দিনে আসে না, তো এই ছেলেটা দিনে আসতে পেরেছে এবং এথেন ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না। তো কি হতে পারে এই ছেলেটি? তো এরকম একটা সাসপেন্স নিয়ে দ্বিতীয় পর্বটা শেষ হয়ে যায় এবং আমি আশা করছি তোমরা ভিডিওটা এনজয় করেছো। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমরা যদি এই সিরিজটা পছন্দ করো তাহলে কমেন্টে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করো। আর এছাড়াও এই সিরিজটার দুটো পর্ব কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেল আমি আপলোড করে দিয়েছি এবং 2 এপিসোডের লিংক আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। তোমরা সিম্পলি ওই লিংকে গিয়ে ক্লিক করলে কিন্তু হিন্দি ডাবড ভার্সন ডাইরেক্টলি ডাউনলোড করে দেখতে পারবে এবং আমি তোমাদেরকে নিশ্চিত করতে পারি তোমরা এই এক্সপ্লেন দেখে যে মজা পেয়েছো তার 10 গুণ মজা তুমি পাবে ওই মূল ভিডিও দেখে। এবং এরপর হয়তো আমার এক্সপ্লেন দেখায় বাদ দিয়ে দেবে, কারণ বুঝতেই পারছো এক্সপ্লেন মানে কি, পুরো ঘটনাটাকে আমি শর্টকাটে বললাম, বাট তুমি যখন অ্যাকচুয়াল সিরিজটা দেখবে তখন কিন্তু আরো অনেক বেশি মজা পাবে। আমি এই 2টা পর্বই দিয়ে দিয়েছি আমাদের টেলিগ্রামে, সেখানে যাও এবং টেলিগ্রামে যে লাইক করতে হয় না ফলো করতে হয় আমার আইডিয়া নেই, যেটাই করতে হয় তোমরা গিয়ে সেখানে করে এসো, ঠিক আছে? এবং এখন থেকে রেগুলারলি র্যান্ডম অ্যানিমেশন, র্যান্ডম ভিডিও চ্যানেল আলামিন 420, সাবেস 420 তে যেসব ভিডিও যাবে তার মেইন যে ভিডিওগুলো সেগুলো ওই টেলিগ্রাম চ্যানেলে যাবে। এছাড়াও তোমরা যদি বলো নতুন অমুক একটা সিনেমা এসেছে, সেই সিনেমাটা আমি এক্সপ্লেন করতে পারি বা না পারি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে রেগুলারলি তোমরা পেয়ে যাবে ওই নতুন সিনেমাটি। ধরো আজকে একটা সিনেমা রিলিজ পেয়েছে, সেটার হল প্রিন্ট ভার্সনই আমরা ওই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তারপর কমিউনিটি থেকে আমরা ওটা শেয়ার করে দেবো, কোনো সমস্যা নেই। তো এই জন্য আমার মনে হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যদি যাও সেটা তোমাদের জন্য ভালোই হবে। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই কিন্তু অবশ্যই ডিসক্রিপশন থেকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে গিয়ে জয়েন হবে। বিদায় নিচ্ছি আমি।